আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, নির্ধারিত সময়েই হবে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর, উপদেষ্টা পরিষদে আইনের সংশোধনী পাশ। ঈদে টানা 9 দিনের সরকারি ছুটি ঘোষণা। অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সুশাসন সহ সব বিষয়ে মাথায় রেখে সংস্কার চান আলী রিয়াজ। ভোটের অধিকার নিশ্চিত করার দাবি বদিউল আলমের। এবং ঈদে ট্রেনের আগাম টিকিট পেতে নানা ভোগান্তি, অনলাইনে কালোবাজারির অভিযোগ, অনেকের বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, আর নির্ধারিত সময়েই হবে জাতীয় নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানান, দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতেই বিচার করা হবে। বৃহস্পতিবার ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস জানান, সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সীমা নির্ধারণ করেছে। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, তারিখ পরিবর্তন হবে না, তবে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে নির্বাচন হবে আগামী বছরের জুনের মধ্যে। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় এটি পাশ করা হয়। পরে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 3রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নাসির উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। নারী শিশু নির্যাতনের ঘটনায় গেল কয়েকদিন দেশজুড়ে উদ্বেগ উত্তেজনা। এরপরই সামনে আসে এ সংক্রান্ত আইনের সংশোধনীর বিষয়টি। 3 দিন আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী নীতিগত অনুমোদন পায় উপদেষ্টা পরিষদ সভায়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনটি পাশ করা হয়। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিষয়টি আগেই সামনে এসেছে। এছাড়া বিয়ের প্রলোভনে ধর্ষণের ক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রেস সচিব বলেন, সভায় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পাশ হয়েছে। দরপত্রের দুর্নীতি কমাতে ও স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারে হবে। পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে সেগুলো আনা হয়েছে, এবং এটা আজকে এই ক্যাবিনেটে নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবশেষে এটা পাশ হয়েছে। 3রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, চৈত্র সংক্রান্তিতে 3 পার্বত্য জেলায় ছুটি থাকবে। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সেই জন্য 3রা এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। নয়াদিল্লি নয়, এখন থেকে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে বলেও জানান শফিকুল আলম। আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার, আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন, এবং উনি জানিয়েছেন এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং, এইটা ঢাকা থেকে হবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। নিয়ে যাওয়া কমিশনে তালিকাভুক্ত স্থানীয় 96টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার একটি বড় অংশের নিবন্ধন বাতিল হতে যাচ্ছে। বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী সীমানা নির্ধারণে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছে কমিশন। আগামী সপ্তাহে ভোট কেন্দ্র নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে 5টি এজেন্ডা নিয়ে শুরু হয় বৈঠক। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক ইস্যু, নির্বাচনী সীমানা ও ভোটকেন্দ্র নির্ধারণ গুরুত্ব পায় আলোচনায়।
বৈঠক শেষে আনারুল ইসলাম জানান, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আগামী কমিশন সভায় আলোচনা হবে। এই বিষয়ে আগাম মন্তব্য করা ঠিক হবে না। রাজনৈতিক দল নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, এই বিষয়ে একটি রিট হয়েছে। এখনো আমাদের কাছে কোনো কাগজপত্র আদালত থেকে আসেনি। এক্সাক্ট আদেশটা কি না দেখে কিছু বলা ঠিক হবে। হয়তো আগামী সপ্তাহে খবরটা আমরা পাবো এবং কপিও আমরা পেয়ে যাব। ভোট কেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা নিয়েও আমরা আজকে কথাবার্তা বলেছি। তা আমরাও মোটামুটিভাবে প্রাথমিকভাবে একটা খসড়া দাঁড় করানোর অবস্থায় আসছি। সীমানা নির্ধারণ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। এক প্রশ্নের জবাবে বলেন, বিগত সময়ে নির্বাচন পর্যবেক্ষণে ব্যর্থতার দায়ে নিবন্ধন বাতিল হতে পারে স্থানীয় বেশ কিছু সংস্থার। সীমানা সংক্রান্ত বিষয়ে আপডেট এখনো আমরা পাইনি। বিদ্যমান যে নীতিমালা বা বিধিগুলো রয়েছে সেগুলো প্লাস সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে এগুলো নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করে সামনের দিকে এগোচ্ছে। কমিশন মিটিং সিদ্ধান্ত নেয় তাইলে ওইটা হবে। আবার কমিশনে তো এই সিদ্ধান্ত হতে পারে যে এর মধ্যে কিছু ভালো পর্যবেক্ষক আছে। বিভিন্ন সময়ে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশন কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম। যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার খুব কঠোর পদক্ষেপ নিয়েছেন, অনেকের চাকরি চলে গেছে। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এই প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক সম্পর্ক আলোচনা হয়েছে। আমির খসরু জানান, রোববার ঐকমত্য কমিশনে নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি। বর্তমান বাংলাদেশের সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনীতির ক্ষেত্রে যেটা, সেটা তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন, এটা তো নির্বাচন এবং এই যে আমাদের সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলোর সব কিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের 166 সুপারিশের মধ্যে 120 একমত এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলেও জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার বেলা 3টায় জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। শুরুতেই কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একমত নই আমরা হয়েছি 9টাতে, এটা খুবই সামান্য। আংশিকভাবে একমত প্রকাশ করেছে আমরা 1টাতে। তারপরে আসেন দুর্নীতি দমন, এখানে মোট প্রস্তাব আসছে আমাদের কাছে 20টি, একমত হয়েছে আমরা 20টিতেই। সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার সুপারিশের ওপর লিখিত মতামত জমা দিয়েছে জামায়াতে ইসলামী। আরেক অনুষ্ঠানে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে আওয়াজ তোলার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জাতীয় সংসদ ভবন এলাকায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে দলীয় মতামত জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংবিধান ও দুর্নীতিসহ বেশ কিছু বিষয়ে দলীয় মতামত জমা দেওয়ার কথা জানান তিনি। তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো 3 মাস বেঁধে তাদেরকে কোনো ব্যান্ডিসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া, সেটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত।
নিষিদ্ধ করতে হবে। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দক্ষিণের আমির। নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। রাজধানীর কাফরুলে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানও গাজায় বর্বরোচিত হামলার নিন্দা জানান। জঘন্য গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে চিৎকার দিয়ে বলতে পারি যে এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আমাদের কোথায় বন্ধ যদি নাও হয়, আওয়াজ যদি ইসরায়েলের জালিম শাসকদের কানে নাও ঢুকে, আল্লাহর আরশে পৌঁছবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে দল মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। ইনশাআল্লাহ আমরা নিজেরা করব, আপনজনদেরকে করতে বলবো, বন্ধু বান্ধবকে বলবো, প্রতিবেশীদেরকে বলবো, কর্মস্থলের সাথীদেরকে বলবো। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সুশাসন সহ সব বিষয় মাথায় রেখে বিদ্যমান কাঠামোর সংস্কার দরকার বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। আর রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে ভোটের অধিকারকে নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ, কার্যকর সংস্কার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে ঐক্যমত্যে পৌঁছানো সহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা। এখন আমরা এত জোর গলায় সংশোধনের কথা, সংস্কারের কথা কেন বলছি? যে গত 16 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে। শেখ হাসিনার 15 বছরের শাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলি ভঙ্গুর হয়ে গেছে, ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন, বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার দরকার। সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না। গত 16 বছর ধরে কিভাবে বিচার বিভাগকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এটা কেবল একটি প্রতিষ্ঠান নয়। ফলে এখন যে রাষ্ট্র পরিচালনার জায়গা যেখানে আছে সেটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে, কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশে কেবল গণতন্ত্রের প্রশ্ন নয়, রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনোটাই তৈরি হবে না। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থা পরিচ্ছন্ন ও নির্বাচন কমিশনকে স্বাধীন ও দায়বদ্ধ করতে হবে। সংস্কার আর নির্বাচন কিন্তু একে অপরের প্রতিপক্ষ না। কতগুলো সংস্কার করতে হবে যে আইন কানুন বিধিবিধানের পরিবর্তন যে অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব, আর কতগুলো সংস্কার হবে যে হয় অধ্যাদেশের মাধ্যমে, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এগুলো করতে হবে। রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য বন্ধ সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে মোলাডুলির বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলেই 4 জন নিহত হন। গুরুতর আহত 3 জনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ঈদযাত্রায় রেলের অনলাইন টিকিট বিক্রি ব্যবস্থা যাত্রীদের নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার সেবা বাড়ানোর পাশাপাশি কালোবাজারি বন্ধে এমন পদক্ষেপ নিলেও এর সুফল পাচ্ছে না যাত্রীরা। কালোবাজারিদের দৌড়াতে টিকিট কাটতে পারছেন না অনেকে। এ অবস্থায় বিকল্প ব্যবস্থা রাখার দাবি যাত্রীদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
অনলাইনে রেলে 30 মার্চে টিকিট দেওয়া হয় 20 মার্চ বৃহস্পতিবার, আর চাঁদ দেখার ওপর ভিত্তি করে 31 মার্চ দেয়া হতে পারে 1 ও 2 এপ্রিলের টিকিট। এছাড়া নন এসি কোচে 25% স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। তবে ট্রেনের সেবা বাড়াতে ও কালোবাজারি বন্ধ করতে অনলাইন ভিত্তিক টিকিট বিক্রি মানুষের ভোগান্তি না কমিয়ে উল্টো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 0 দেখায়, যখন টাইমটা শুরু হয় তখনই সব টিকিট 0 দেখায়, এবং কারা ধরতে পারে টিকিটগুলো এটা বলতে পারবো না। 1 মিনিটও লাগে নাই, মনে হয় 30 সেকেন্ডের মধ্যে সব বুক হয়ে গেছে। এই কেমন অবস্থা? এটা তো কোনো আপডেটই দেখলাম না। এই একটা ঈদের আমরা 10 দিন আগে থেকে আমরা ট্রাই করতেছি, মানে একটা টিকিট তো দূরস্থান, মানে আমি অলরেডি একটা পাইছিলাম, কিন্তু অপিডি নাম্বার দিতে গিয়ে ওরা আবার বলতেছে আবার ট্রাই করেন। ট্রেনের প্রায় 71% টিকিটই বিক্রি হয় অনলাইনে, বাকি যে 29% টিকিট কাউন্টারে বিক্রি হয়। এর প্রায় সবই হয় কম গুরুত্বপূর্ণ ট্রেন যাত্রার ক্ষেত্রে। এছাড়া কাউন্টারে টিকিট কাটার সময় মোবাইল ফোনে ওটিপি নম্বর আসার পর গ্রাহক টিকিট পান, সেখানেও টিকিট কাটতে বেশ সময় লাগছে। কালোবাজারে তো একটা বিশাল প্রকটতা আছে এখানে, এবং আমার নিজের জানা বা মতো অনেক কালোবাজারি আছে, তারা নিজেরাও তাদের ব্যবসাটাই থাকে ঈদ ও বা বিভিন্ন অকেশন অনুযায়ী টিকিটগুলোকে কালেক্ট করা। আমাদের সাধারণ মানুষের জন্য এই টিকিট ব্যবস্থাপনা বাংলাদেশ রেলওয়েতে খুবই মানে ভয়াবহ আমার কাছে মনে হয়। 20% হয়তো টিকিট দিচ্ছে, 80%ই হয়তো ওদের কাছেই চলে যাচ্ছে, এজন্য ওরা লাভবান হচ্ছে। চাহিদার তুলনায় টিকিট সংখ্যা অনেক অপ্রতুল, এই কারণে আমরা টিকিট পাচ্ছি না। অনলাইনে 1 মিনিটেই টিকিট শেষ, এমন অভিযোগ এখন প্রায় সব টিকিট প্রত্যাশীদের। 1-2 মিনিটের ভিতরে সব শেষ হয়ে যায়, টিকিট ঢোকাই যায় না। আগে মনে হচ্ছিল যে আমরা খুব এই নতুন সিস্টেমে সহজ পদ্ধতিতে সহজে পাবো, কিন্তু এখন সহজের জায়গায় একটু আগের থেকে আমার মনে হয় জটিলতা একটু বেশি হয়েছে। ঝক্কি ঝামেলা এড়াতে একটু আগেই রাজধানী ছাড়ছেন অনেকে। বগি অবধি পৌঁছাতে পারি না, উঠতে পারি না, দরজার কাছ থেকে সরে আসতে হয়, এরকমও হয়েছে, এই জন্য আগে আগে যাচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ছোলা, মসুর ডাল, চিনি, তেল ও খেজুর কিনতে টিসিবি ট্রাকের সামনে হুমড়ি খেয়ে পড়েছেন সীমিত আয়ের মানুষ। সস্তায় পণ্য মিললেও নানা অনিয়মের অভিযোগ করেছেন ক্রেতারা। যদিও অভিযোগ অস্বীকার করে টিসিবির প্রতিনিধিরা বলছেন সবকিছুই চলছে নিয়ম মেনেই। মুদাসির আলীর প্রতিবেদন। টিসিবির গাড়ি দেখা মাত্রই ভিড় জমে না এমন এলাকা খুঁজে পাওয়া যাবে না ঢাকা শহরে। আগারগাঁও এলাকাও তার ব্যতিক্রম নয়। কেউ সকাল 9টায়, কেউ বা 10টায় এসে হাজির হয়েছেন কম দামে পণ্য কিনতে। আমরা সকাল 10টার সময় এখানে আসছি, আইসা সবাই সিরিয়াল দিয়ে আসি। গাড়ি আসছে 11:30টা, 11:30 পরে আসছে। রমজান মাস উপলক্ষে কম দামে ছোলা, মসুরের ডাল, চিনি, তেল, খেজুর বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। রোজার মাস, তাই স্বাভাবিক সময়ের চেয়ে একটু দেরিতেই কার্যক্রম শুরু হয়। 12টা, 12:30, 1টা আসে, তো ইফতার এখানে করতে মানে গাড়িটা যদি 9টা বাজে আসে তাহলে আমাদের জন্য ভালো হয়। টিসিবির গাড়ি আসার পর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ালেও পণ্য বিক্রিতে সময় নিচ্ছেন বিক্রেতারা। এ নিয়ে কিছুটা ক্ষুব্ধ ক্রেতারা। আস্তে ধীরে দেয়, মারামারি মানুষ লাগিয়ে যায়, মাল পাওয়া যায় না। গাড়ি 3-4 টান দেয়, জায়গায় জায়গায় নিয়ম করে হরণ করে মাল পাওয়া যায় না। আসার সাথে সাথে আমাদের লাইন সিরিয়াল করে সুন্দরগুলা টোকেনগুলা দিয়ে দেয়, হেলে ভাই কোনো মারামারি ধরাধরি বাজে না। গাড়ি আসতে এবং পণ্য বিক্রিতে কেন সময় লেগেছে তা জানালেন টিসিবির কর্মীরা। সিরিয়াল ওইখানে দেওয়া হয় সকালে, কিন্তু মাল দেওয়ার কার্যক্রম শুরু হয় 9:30টার দিকে। 9:30 সিরিয়াল দেওয়া হয় আর 9:30, 10টা থেকে মাল দেওয়ার কার্যক্রম শুরু হয়। এদিকে লাইনে দাঁড়ালেও ঠিকমতো পণ্য না পাওয়ার অভিযোগ করেন অনেকেই। পাচার করে লাইছে, আমরা দাঁড়াই রয়েছি, 8টা 10টা করে এরকম করে নিয়ে গেছে মাল। বলবো না কি হয়েছে, উনি টোকেন দিতেছে না কেন? কেন দিতেছে না? উনি আমাদের হাড়ে একটু পরে গ্যাঞ্জাম লাগায় গাড়ি নিয়ে টানতে চলে যাবো গা, আউট থেকে মালগুলো 100 টাকা বেশি দিয়ে মালটা বিক্রি করে চলে যাবো গা, আমাদের সময়ের মূল্য নাই। আবার কোনো ব্যক্তি একাধিকবার পণ্য পাচ্ছেন বলেও অভিযোগ আছে। যারা 1 বা 2, 3, 4 সিরিয়াল পাই হাইরা, আবার তার পাশে যায় আবার সিরিয়াল লয়, টিকিট লয়, বুঝছেন? একবার মুখ ঘুরিয়া, আবার মুখ খুললে, আবার বোরকা পরে, এইভাবে তারা নেয়। মুখ দেওয়া যায়, এখন আইছে এমনি বোরকা পরে সাবান নিবে। এখন এটা তার আর ওই মহিলাকে তো আমরা কিছু বলতেও পারি না, বললে আমাকে উল্টা আর ওই রিয়াকশন আমাকে মারবার আছে। দুর্মূল্যের বাজারে অসহায় মানুষের ভরসা টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম স্বচ্ছ রাখতে কর্তৃপক্ষের কড়া নজরদারি দাবি করছেন ক্রেতারা। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণের দাম এরই মধ্যে 1,54,000 টাকা ছাড়িয়েছে। ফলে দোকানে ক্রেতার সংখ্যা একেবারে হাতে গোনা।
এ অবস্থায় চরম হতাশার কথা জানিয়েছেন বিক্রেতারা। ভ্যাট কমানো সহ সরকারি নজরদারি বাড়লে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলছেন বাজুস চেয়ারম্যান। সুরায়া মুন্নির প্রতিবেদন। বুধবার 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1470 টাকা বাড়িয়ে 1,54,945 টাকা নির্ধারণ করেছে বাজুস। দেশের স্বর্ণের বাজারে এমন অস্থিরতা আগে কখনো দেখা যায়নি। এতদিন ভালো মানের 1 ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল 1,54,525 টাকা। নতুন করে মূল্যবৃদ্ধিতে দেখা মিলছে না ক্রেতার, ফলে দোকানের তাকে থরে থরে গহনা সাজিয়ে অলস বসে আছেন বিক্রেতারা। বেচাকেনি নাই আমাদের, আমরা খুব কষ্টে আছি। আজকেও স্বর্ণের দাম বাড়ছে, এর জন্য কাস্টমার এখন কম। স্টাফ খরচ আছে, দোকান ভাড়া আছে, তারপর আনুষঙ্গিক অনেক খরচই আছে। এই খরচগুলো আমরা মেনটেন করতে আমাদের খুবই আমরা হিমশিম খাচ্ছি আর কি। আমরাও ভালো নেই, আমাদের বিক্রি হলে তবে আমাদের আমাদের বস আমাদেরকে ইনসেন্টিভ হোক বা আমরা যেটাই পাই বোনাস সেটা দেবে। বর্তমান সিচুয়েশনের কারণে তো আমাদের কেনাকাটাও কোনো কমপ্লিট হয়নি। নিজস্ব কোনো একটা আমাদের চাহিদা আছে, যেহেতু এই চাহিদা আমরা পূরণ করতে পারছি না, এই সেল যেহেতু হচ্ছে না। 5-10 বছর আগেও ঈদের সময়টাতে ক্রেতার একটা বড় অংশ স্বর্ণ কেনায় ব্যস্ত থাকতেন। বর্তমানে একেবারে উল্টো চিত্র। মহামূল্যবান পণ্যের কাতারে নাম লেখানোয় এখন আর স্বর্ণ কেনায় আগ্রহ নেই বেশিরভাগ মানুষের। বছরের লাস্টের দিকে নাকি আরো 2 লাখের হয়ে যাবে, তো এটা আসলেই মানে বেশি। এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেটের উপরে ডিপেন্ড করে তারপর না প্রাইস রেঞ্জ হয়। এখন আমাদের তো একটু হ্যাসেল হচ্ছে। এদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে সবাই এটা হিমশিম খাচ্ছে, কারণ যে পরিমাণে দাম বাড়তেছে অনেকেই গোল্ড নিতে পারছি না আমরা ইচ্ছা করলেও। বাজুস ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশে। কারিগরস অ্যাসোসিয়েশন যদি বাজুসের সাথে বসে এই জিনিসটা মিনিমাইজ করে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসে, যাতে ওয়ার্ল্ড মার্কেটের সাথে কুপ আপ করা যায়, তাহলে হবে কি আমাদের দেশের ক্রেতা শ্রেণীও উপকৃত হবে, আমরাও সেল করে একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবো, তাদেরও সার্ভাইভেবলের একটা বেস স্ট্রংলি ক্রিয়েট হয়ে যাবে। আদারওয়াইজ এই দেশ থেকে বহির্মুখী মানুষ হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, তারা বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসবে অল্প দামে। তো এই জিনিসগুলো আমি মনে করি গুরুত্ব নিয়ে তাদের বিবেচনা করতে হবে দেশের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে, এবং ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে এই জায়গাটা রেকটিফাই করা ছাড়া কোনো বিকল্প নেই। নতুন এ দাম আজ থেকে কার্যকর করা হবে বলে জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে যারা দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঐক্যবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মাঝে রমজানে মাস জুড়ে ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ সহযোগী সংগঠন। এর অংশ হিসেবে রাজধানীর পল্লবী 3 নম্বর ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন সাধারণ মানুষ, মাদ্রাসা শিক্ষার্থী সহ উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মহানগরীর নেতারা। এই সময় আমিনুল হক অভিযোগ করেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, বাংলাদেশের ভিতরে থেকে যারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সতর্কতার সহিত সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা একটি ঐক্যবদ্ধভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর বাংলাদেশ গড়ব। সব ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুখী সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। একটি মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে প্রত্যেকটি প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা তৈরি করে বাংলাদেশের জনগণের যে অধিকার, যে দাবি, বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের যে দাবি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলছে ইফতার বিতরণ কর্মসূচি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার মিরপুরে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি একে মোয়াজ্জেম হোসেন। মিরপুর 12 নম্বরের মুসলিম বাজার ঈদগাহ মাঠে 5 শতাধিক অসহায় মানুষের হাতে ইফতার ও খাবার তুলে দেন তিনি। মোয়াজ্জেম হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রমজানে অসহায়দের পাশে থাকতে মাসব্যাপী চলছে এ কার্যক্রম। দেশ এখন সংকটময় মুহূর্তে আছে,
দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, মব কনস্পিরেসি চলতেছে। এর থেকে দেশকে উত্তরণ করার জন্য, দেশের ভালোর জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য, দেশ যেন শান্তিতে চলতে পারে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়, সেই জন্যই আমরা এই দোয়া কবুলের মাসে আমরা ইফতার বিতরণের তারেক রহমানের নির্দেশে আয়োজন করেছি। রাজধানীর ভাটারার 17 নম্বর ওয়ার্ডের গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলামের আয়োজনে কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক, স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি নাসিরউদ্দিন পলাশ। এদিকে তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর সহ অনেকে। শিশু কিশোর ও তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে আগামী 2025-26 অর্থবছরে প্রতি শলাকার সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য 9 টাকা করার দাবি জানিয়েছে তরুণরা। জাতীয় প্রেস ক্লাবে আহসানিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। দাবি অনুযায়ী দাম বাড়ালে তরুণেরা সিগারেট সেবনে নিরুৎসাহিত হবে, তেমনি দীর্ঘমেয়াদে প্রায় 9 লাখ তরুণের তামাকজনিত অকাল মৃত্যু ঠেকানো সম্ভব হবে। শুধু তাই নয়, সরকারের বাড়তি রাজস্ব আদায় হবে 20,000 কোটি টাকা। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গেল 48 ঘন্টায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1040 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে 16 হুতি সদস্য নিহত হয়েছেন। হুতিদের নির্মূলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই যুদ্ধ বিমানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের অভিযান থেকে মানবতা নামের শব্দটি যেন বেমালুম হারিয়ে গেছে। কেবল যুদ্ধবিরতি চুক্তি করে নয়, রমজান মাসে সংযমের আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি রাষ্ট্রটি। বুধবার রাতে উত্তর ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়ে আরও 70 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে গত 1.5 বছরে 49,547 ছাড়ালো প্রাণহানি। যদিও গাজার তথ্য মন্ত্রণালয় বলছে এ সংখ্যা 61,000-এরও বেশি, আর আহত ছাড়িয়েছে 1,12,700। হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় বিধ্বস্ত উপত্যকাটিতে দেখা দিয়েছে খাদ্য, সুপেয় পানি সহ চিকিৎসা সংকট। এতে ক্ষুধা, অনাহার ও বাসস্থান সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বিমান হামলার সঙ্গে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে বুধবার গাজার নেটজারিম করিডর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 16 হুতি সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে রাজধানী সানা, হুদেইদা প্রদেশ সহ হুতি নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হুতি বিদ্রোহীদের নির্মূল করা না পর্যন্ত অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই রাফাল যুদ্ধবিমানের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। মঙ্গলবার পূর্বাঞ্চলে এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে একের পর এক রকেট হামলা চালাচ্ছে হামাস। গাজার বেসামরিক নাগরিকদের গণহত্যার প্রতিশোধে তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে হামাস। এদিকে নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে 2 মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার জবাবে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ করে হামাস। তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কেঁপে ওঠে তেল আবিব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গাজার সামরিক নাগরিকদের গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় 2 দিনে প্রায় 200 জনেরও বেশি শিশুসহ 1400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রাণঘাতী হামলায় আরও প্রায় 100 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।
এদিকে ইসরায়েলি বিখ্যাত সংবাদপত্র হারেটস যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। সংবাদপত্রটি অভিযোগ করেছে চুক্তি বাস্তবায়ন এবং জিম্মিদের ফিরিয়ে আনার পথে হামাস নয় বরং বাধা দিচ্ছে স্বয়ং ইসরায়েল। তবে নেতানিয়াহু সরকার দাবি করছে যুদ্ধবিরতি বাড়ানো এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব হামাস বারবার প্রত্যাখ্যান করেছে, তাই নতুন করে এই হামলা চালিয়েছে দেশটি। তবে হারেটস এই বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেছে। অন্যদিকে নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে 2 মাস সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সম্মত না হলে সামরিক সংঘাতের হুমকিও দেন তিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি লিখে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষমতার ওপরও আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ট্রাম্প প্রশাসন। তবে খামেনি সম্প্রতি বলেছেন, ভয় দেখিয়ে আলোচনায় বাধ্য করতে চাইলে সমস্যার সমাধান হবে না। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন 2 প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। হাভিয়ের কাবরেরার চূড়ান্ত একাদশে ঠিকই আছেন হামজা, তবে জায়গা হয়নি ফাহমিদুলের। দল ঘোষণার পর ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে হামজা চৌধুরীরা। ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই দেশ ছাড়ল তারা। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য 24 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। কন্ডিশনিং ক্যাম্প থেকে বাদ পড়েছেন আরিফ, পিয়াস আহমেদ, নোভা এবং তাজউদ্দিন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, নির্ধারিত সময়েই হবে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর, উপদেষ্টা পরিষদে আইনের সংশোধনী পাশ, ঈদে টানা 9 দিনের সরকারি ছুটির ঘোষণা। অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সুশাসন সহ সব বিষয় মাথায় রেখে সংস্কার চান আলী রিয়াজ। ভোটের অধিকার নিশ্চিত করার দাবি মদিউল আলমের। এবং ঈদে ট্রেনের আগাম টিকিট পেতে নানা ভোগান্তি, অনলাইনে কালোবাজারির অভিযোগ, অনেকের বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।